নাহিদ, হাসনাত, সার্জিস, আমি তোমাদের স্যার। তো আমি বলতে বাধ্য হচ্ছি আলবত হবে না। কেন হবে না সেটা তো আমি আসছি না, আমি ওদেরকে ডিসকারেজ করতে চাচ্ছি না। এরা সবাই আমার সঙ্গে যোগাযোগ রাখে, আমার ইউনিভার্সিটিতে অনেক সমন্বয়ক আমার ছাত্র ক্লাসের। তো আমি যেটা বলতে চাই যে এখানে যারা বলছে যে ১-১১ টাইপের সরকার, তো আমি তাদেরকে বলতে চাই বাবাধন, ১-১১ টাইপের সরকার যদি আসে তোমাদের জন্যে আসবে, তোমাদের জন্যই আসবে, নাহলে আসবে না। সৈনিকরা আমাকে বলেছে, আমি বললাম তো সিএমআর, সিভিল মিলিটারি রিলেশনশিপ কমিটির অ্যাডভাইজার বাংলাদেশ সেনাবাহিনীর, তো ওরা বলেছে ওরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। এক, তাহলে কেন আমি এই ছেলেদের দায়িত্ব করতেছি, আমার সন্তানদের, এনসিপির? সেটা হচ্ছে ওরা সামরিক বাহিনীর বিরুদ্ধে একটা কথা বললো, বিতর্কিত করছো। আরে করছো তো করছো, তারপর দিন আবার পল্টি খাচ্ছ কেন, ডাইলিউট করছো কথাটাকে। তুমি করছো বিতর্কিত কথা, সার্জিস বলতেছে আরেক কথা, নাহিদ বলতেছে আরেক কথা। তাহলে আমি বলতে বাধ্য যে আপনারা মিডিয়া যে ভুলটা করছেন, এই জুলাই অগাস্টে যে সমস্ত মানুষ, ছাত্ররা রক্ত দিয়েছে, ইনজুর দিয়েছে, চোখ দিয়েছে, অঙ্গ দিয়েছে, এই ছাত্রনেতারা তারা নয়। সেই আহত, নিহত, অঙ্গহানি করা ছাত্রদের মধ্যে যারা পচা অংশ, নষ্ট, তারা এই এখন রাজনৈতিক লোভে আগাচ্ছে। তারপরও আমি চাই তারা রাজনৈতিক লোভে আগাবে, কারণ শতফুল ফুটুক। এখানে যেহেতু একটা ফেসিস ছড়িয়ে আর একটা ফেসিস বসতে চাচ্ছে, বুড়া অপদার্থরা দায়িত্বহীন কথা বলছে, বিএনপির বুড়া হাবরারা অপদার্থরা, যারা 90 সাল পর্যন্ত রাজনীতি করতে চায় এবং 90 বছর পর্যন্ত। আমি সেদিন বিবৃতি দিয়েছি, দেখেন আমরা যারা 60-70 বছর পরে রাজনীতি করে, আমরা মানুষ রাজনীতি করে না, রাজনীতি পড়িয়ে আমরা সরে যেতে চাচ্ছি নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে। আমরা চাচ্ছি না 90 বছর পর্যন্ত গিয়ে মিনিস্টার হব। এরা কিন্তু মরা পর্যন্ত মহরুম হতে চায় এমপি বা মিনিস্টার হিসাবে। এগুলো এবার হবে না। এখন আমি যেটা বলছি, আপনারা এই যে আমাদের ছেলেগুলো নিহত হয়েছে, আহত হয়েছে, হারিয়ে গেছে, এটা হয়েছে ওদের প্রতিনিধিত্ব করে সার্জিস, হাসনাত, নাহিদ, এটা নট ট্রু। ওরা আমার সামনে এসে বলুক, কোরআন শরীফ ধরে বলুক যে স্যার আমি ওদের প্রতিনিধিত্ব করি। তো ওদের প্রতিনিধিত্ব করলে তোমাদের সঙ্গে ওরা নাই কেন? এখন এই সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলে একটা কোন জায়গায় রাজুতে বলার পরে ড্রোন নিয়ে আমার লোকরা দেখেছে 1350 জন ছিল, 1350। তো এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সাধারণ ছাত্র, জেনারেশন জেড, এরা হতাশ হয়ে যাচ্ছে। আমাদের অনেক সমন্বয়ক চিটাগাং ইউনিভার্সিটিতে পদত্যাগ করে বলছে, আমি যদি পদত্যাগ করছো কেন? বলছে পদত্যাগ করছে স্যার, বুঝতেছেন তো? আমি হ্যাঁ বুঝছি, ওকে ফিনিশ। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, ১-১১ সরকার যদি আসে, এনাদের কথাই বার্তায় কিন্তু ওই কথাগুলো এসছে, আমি এর বিরক্তি করছি না, যে এখনও আমরা দুষ্ট চক্রের হাতের বাইরে যাইনি। সামরিক বাহিনীকে এভাবে কথা বলতে হয় না। সামরিক বাহিনীর উচ্চতর 10 জন জেনারেল মানে সামরিক বাহিনী না। আচ্ছা যাক, এটা তারা করেছে। তাই ১-১১ ধরনের সরকার যদি আসে, তাদের জন্য আসবে। আর ইউনূস স্যারের কথায় যদি আসেন, ইউনূস স্যার দেখেন চিটাগাংয়ের স্বর্ণ ব্যবসায়ীর ছেলে। স্যার কিন্তু লালিত পালিত, স্যার বাটার খেয়েছে, সব কিছু খেয়েছে, কিন্তু উনি যখন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেছে, তখন থেকে উনি আমেরিকানদের সাথে গ্রুমড। তো উনি বাংলার মেহনতি মানুষের কথা বুঝবে এটা ঠিক না। উনি কিন্তু গ্রামীণ ব্যাংকিংটা করেছিল 30% সুদ নেওয়ার জন্য, যেটা সাবেক ফ্যাসিস্ট ওনাকে যে কারণে সুদখোর বলে, কিন্তু উনি তো অস্বীকার করতে পারে নাই। আমি থিওরিটিক্যাল প্রশ্ন করতে চাই, দুজন জ্ঞানী লোক আছে বলে, এটা আজকে এখানে কিন্তু এটা প্রযোজ্য না। সেটা হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংকের যে মাইক্রো ক্রেডিট, আমাকে আপনি বলেন, আমি চ্যালেঞ্জ শুরু করলাম, বাংলাদেশের একটি উপজেলা, একটি গ্রামকে গ্রামীণ ব্যাংক পভার্টি এলিভেট করতে পারছে? গ্রামীণ ব্যাংক এমন সফল যে এখনও 68,000 গ্রাম এবং আমাদের সমস্ত উপজেলায় পভার্টি ইজ দেয়ার। সো গ্রামীণ ব্যাংক ইজ এ ফেইলার। কিন্তু এটা হচ্ছে মার্কিনী ব্যাকিংয়ে উনি কিন্তু আবার চলে গেছেন আমেরিকাতে, এখানে গ্রামীণ সেখানে। সো উনি যে ডিম্ব কথা বলে, ইসলাম মুসলিম হিসেবে আমি জানি কিয়ামত পর্যন্ত সবসময় গরিব বড় লোক থাকবে। উনি বলতেছেন যে এলিভেটেড, দুনিয়া গ্লোবালাইজ হচ্ছে, আমাদের বায়ু দূষণ বাড়বে, উনি বলতেছেন দূষণমুক্ত হবে। ওনার 330 ইজ এ 3 ডিম। আমি যেটা বলি, স্যারের, আমার সম্মানিত স্যারের, আমার ইউনিভার্সিটির টিচার, আমাদের একসাথে আমি চাকরিও করছি কিছুদিন। তো বেকারত্ব, শূন্য বেকারত্বের কথা বলে, শূন্য বেকারত্ব, তো এগুলো তো যেখানে ওনার আমলে প্রত্যেকদিন বেকারত্ব বেড়েছে। আপনি ওনার থিওরির কথা বাদ দেন, উনি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করছে
সেদিন থেকে আজকে পর্যন্ত 7 মাসে কি বেকারত্ব বাংলাদেশে ইন্ডেক্স কমেছে না কমে নাই? ডক্টর ইউনূস আপনি চায়না থেকে এসে ওই কাজে হাত দেন যে বেকারত্ব কমানোর জন্য। আর আপনি লজ্জা পাবেন যদি আপনি যেদিন দায়িত্ব গ্রহণ করতেছিলেন আর আজকে পর্যন্ত বেকারত্বের সংখ্যা কমে নেই, বেড়েছে। তো স্যারের কাছ থেকে আমরা চাইব যে উনি বিশ্বাসযোগ্য কথা বলবেন। তো যাই হোক, এই যেটা আমি আপনাকে বলতে চাই যে আমার পাশের এই একজন সম্মানিত আলোচক, ওই এই পাশে সম্মানিত আলোচক, আমাদের কথাগুলোকে যদি ওনারা পজিটিভলি নেয়, আমাদের কথাগুলো থেকে ওনারা যদি শিখতে চায়, তাহলে আমাদের এই নতুন নেতৃত্ব হয়তো এই একবার তারা একটু লাইনচ্যুত হলেও আবার লাইনে আসতে পারবে। কারণ আমাদের এই নতুন প্রজন্ম ছাড়া কোনো গতি নাই। বস্তা পচা চোরা যাদেরকে আমরা দেখেছি এই যে 54 বছরের শাসনে, যারা বললাম না কৃষকের ছেলে এসে প্রাডো চালায়, আরে ভাই আমি প্রাডোতে জন্মগ্রহণ করে এখন পুরান প্রাডো মডেল চেঞ্জ করতে পারি নাই। তো আপনারা আমার সম্বন্ধে জানেন। তো এদেরকে সাইডলাইনে নিয়ে যেতে হবে যে আপনি দুর্বৃত্ত রাজনীতি। আচ্ছা, যারা এইসব কথা বলতেছে এসব কথা বলিয়েন না, আমার কষ্ট হয়। আমার ছেলেকে সার্জিস যে বলছে, ইনি বোধহয় বলছে যে 100 এতটা গাড়ি চালাইছে, এটা আমার ফ্যামিলি এই সেই। সার্জিস, তুমি যদি বাবা সম্ভ্রান্ত ঘরের ছেলে হও, তোমার বাবার এবং তোমার এই টিন সার্টিফিকেট এবং ট্যাক্স ফাইলটা জনগণের সামনে প্লেস করো। যেমন আমি এবারও কিন্তু 3 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছি সার্জিস, 3 লাখ ইউনিভার্সিটির টিচার হয়ে, যেহেতু আমার পরিবারের ব্যবসা আছে। তো আমি জানতে চাইবো যে সার্জিসকে ওই আর একটা ব্রেনি মহাজ্ঞানী মহিলা চেষ্টা করছে সার্জিসকে পথে আনতে। সার্জিস ইঙ্গিতটা না বুঝে আবার বলতেছে আমার পকেটে এই টাকা নাই, মানে সেই টাকা আছে, আমার বাপের সেই টাকা আছে। তোমার বাবার ওয়েলথ ইনকাম ট্যাক্স রিটার্নটা গত 5 বছরের হাজির করো। তো আমি আমার সামনে কথা বললাম, আমি এভাবে কথা বললাম, বেঁচে গেছো যে আমি রাজনীতিতে নাই, আমি তোমাদের গার্জিয়ানের স্পেসে থাকতে চাই। আমি আশা করব যেহেতু আমার কোনো রাজনৈতিক অভিলাষ গত 45 বছরের নাই, আমি তো 40 বছর শিক্ষকতা করতেছি, আমার আগামীতেও নাই, নাহলে ইউনূস স্যারের ক্যাবিনেটে আমি থাকতাম। তো এই আমার সেটা চাই না, আমি তোমাদের স্যার হয়ে থাকতে চাই, দেশকে গাইড করতে চাই, দ্যাট মাচ। জি।